বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্সারিং কোয়েশ্চেন্স নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এখানে আসলে অ্যান্সারিং কোয়েশ্চেনটা তোমাদের তোমরা জানো যে যারা দোজ আর এক্সামিনিজ যারা পরীক্ষার্থী আছো, স্পেশালি তাদের ক্ষেত্রে বলি যে তোমাদের আগে মানবন্ডটা ছিল 1:2 ছিল, এখন হচ্ছে 1:3। অর্থাৎ 5টা কোয়েশ্চেন আসবে, 3 5 15 নাম্বার তোমাদের বোর্ড পরীক্ষা থাকবে। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার 3 নাম্বার করে, আগে ছিল 2 নাম্বার। তাহলে এক্ষেত্রে এটার গুরুত্বটা অনেক বেড়ে গেল। তো এটার অ্যান্সারিং কোয়েশ্চেন্সটা সরাসরি ডিরেক্টলি রিলেটেড টু দ্য টেক্সট। এই বিষয়টা সরাসরি টেক্সটের সাথে জড়িত। আপনি টেক্সট যত ভালো করে পড়বেন, বাংলা অর্থ জেনে টেক্সটটা যত বেশি স্টাডি করবেন, সে তত ভালো অ্যান্সার করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে পরীক্ষার খাতায় দেখা যাচ্ছে তোমরা অনেকে যে অ্যান্সারিং কোয়েশ্চেন লিখো যে সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে না, সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স হচ্ছে না, বিষয়টা তুমি লিখতে পারতেছো না। তো সেক্ষেত্রে তোমাকে প্রশ্নটা খুব ভালো করে রিড আউট করে নিতে হবে যে আমার প্রশ্নটা কোন টেন্সে করা হলো, প্রশ্নের ধরন, আমি অ্যান্সারটা কীভাবে করব। সেক্ষেত্রে টেক্সট থেকে অ্যান্সার করবেন, তবে গ্রামাটিক্যালি কোনো মিস্টেক্স যাতে না হয়, বাক্যটা সেন্টেন্সটা প্রপার সেন্টেন্স বা কারেক্ট সেন্টেন্স হতে হবে। অনেকে পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে প্যাসেজ থেকে 2-3 লাইন লিখিয়ে দিচ্ছে, তো এটা আসলে টু অ্যান্সার হয়নি, যার কারণে নাম্বার কমে যাচ্ছে। সেই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে বাক্যটা লিখবেন, বাক্যটা যাতে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক্স না হয়, এটা প্রপার সেন্টেন্স হয়, এবং যেই বিষয়টা প্রশ্নে চাইছে মূলত ওই বিষয়টাকে আনতে হবে। আমরা কী করি, প্রশ্ন চাইছে একটা, আমরা প্যাসেজ থেকে 3-4 লাইন লিখে দিলাম, এটা না বুঝে, তাহলে কিন্তু অ্যান্সার হলো না। তো সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ, আজকে আমরা যে তোমাদের বঙ্গবন্ধুর যে টেক্সটটা আছে, তোমরা বঙ্গবন্ধুর যে স্পিচ আছে 7ই মার্চের যে স্পিচটা, ওই স্পিচে তোমরা যে প্রথম যে প্যারাটা আই স্ট্যান্ড বিফোর ইউ থেকে প্রথম যে 4 প্যারার উপরে যে প্যাসেজটা আছে, ওটার মধ্যে থেকে এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষা আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা আজকে ওইখান থেকে আমরা কিছু অ্যান্সারিং কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কিছু অ্যান্সারিং কোয়েশ্চেন আজকে আমরা এক্সারসাইজ করব। তো ফার্স্ট অফ অল যে আমরা যে প্রশ্নটা দেওয়া হলো, দেখো সেটা, হোয়াই ডাজ বঙ্গবন্ধু সে দ্যাট 23 years অফ আওয়ার হিস্ট্রি উইথ পাকিস্তান ইজ হিস্ট্রি অফ ব্লাডশেড। মানে এই যে পাকিস্তানের সাথে আমাদের যে 23 বছরের ইতিহাসটা ছিল, এই 23 বছরের ইতিহাসটা রক্তপাতের ইতিহাস কেন বঙ্গবন্ধু বললেন যে এই 23 বছরের ইতিহাস রক্তপাতের ইতিহাস? বঙ্গবন্ধু কেন বলেন এই কথা? আসলে যদি আমরা প্যাসেজ পড়ি তাহলে বুঝতে পারি যে এই 23 বছরের ইতিহাসটা রক্তপাতের ইতিহাস কেন ছিল। কারণ এই 23 বছর তারা বাঙালিদেরকে কী করতে চেয়েছিল, দমিয়ে রাখার চেষ্টা করেছিল, এবং আমাদের ভাইদেরকে কি করতে হয়েছিল, প্রচুর রক্ত ঝরাইতে হয়েছিল। সেজন্য ব্লাডশেড, রক্তপাতের ইতিহাস তিনি বললেন। আমরা যদি প্যাসেজটা রিড আউট করি তাহলে দেখি যে বঙ্গবন্ধু বলেন যে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর, রাজপথ রক্তে রঞ্জিত, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। দ্যাট মিনস তাদেরকে রক্ত ঝরাতে হয়েছিল, প্রচুর রক্তপাত ঘটেছিল এই 23 বছরের ইতিহাসটা। সেজন্যই বঙ্গবন্ধু বলেন যে 23 বছরের ইতিহাস হচ্ছে রক্তপাতের ইতিহাস, অত্যাচারের ইতিহাস। এখন দেখো অ্যান্সারটা আমরা কীভাবে লিখব, যে ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে ডিউরিং হোল পিরিয়ড বলতে এখানে 23 ইয়ার্সকে বোঝালো। ডিউরিং হোল পুরো বছরগুলোতে বাঙালিজ ওয়ার রিফ্রেসড, তাদেরকে দমন করা হয়েছিল, বাঙালিদেরকে দমন করা হয়েছিল। অ্যান্ড দে হ্যাড টু শেড ব্লাড, এবং তাদেরকে রক্ত ঝরাতে হয়েছিল অন নমিনাল এক্সকিউজ অর উইদাউট রিজন, কোনো কারণ ছাড়াই তাদের উপর অত্যাচার করা হলো এবং তাদেরকে রক্ত ঝরাতে হয়েছিল। তাহলে এখানে দেখো, প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপরে ভার্ব লিখলাম, তারপর আমি এক্সটেনশন দিয়ে শুরু করলাম। যেহেতু প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে, সেজন্য আমি ইট ইজ সেড দিয়ে প্রেজেন্ট টেন্সে উত্তরটা করলাম। তো এইভাবে করে বাকিটা তোমাকে জাস্ট
প্রশ্নটা বুঝে, প্রশ্নটা পড়ে, প্রশ্ন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। প্রশ্ন ঠিক যা চাইছে তুমি ট্রু অ্যান্সার করতে পারলে ফুল নাম্বার দেওয়া হবে। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেটা এখন লিখলাম সেটা হচ্ছে, হোয়াই ডাজ বঙ্গবন্ধু সে দ্যাট, কেন বঙ্গবন্ধু বলেন যে 23 years অফ আওয়ার হিস্ট্রি উইথ পাকিস্তান ইজ এ হিস্ট্রি অফ ব্লাডশেড। 23 বছরের ইতিহাস পাকিস্তানের সাথে আমাদের রক্তপাতের ইতিহাস কেন বলেন? যেহেতু এখানে বঙ্গবন্ধু এটা বলেন কারণ এই 23 বছরটা বাঙালিজ ওয়ার রিফ্রেজড, বাঙালিদেরকে দমন করা হয়েছিল, অ্যান্ড দে হ্যাড টু শেড ব্লাড অন নমিনাল এক্সকিউজ, এবং তাদেরকে কী করতে হয়েছিল? রক্ত ঝরাতে হয়েছিল। তারপর প্রশ্নটি দেখো, আমরা পরের নেক্সট কোয়েশ্চেনটি আমরা পড়ে দেখি যেখানে কী চেয়েছে। হোয়াট ইজ আনফরগেটেবল হিস্ট্রি অ্যান্ড হোয়াই? আনফরগেটেবল হিস্ট্রি বা আনফরগেটেবল হিস্ট্রিটা কী, মানে যে ইতিহাসকে ভোলা যায় না, আনফরগেটেবল হিস্ট্রি কী অ্যান্ড হোয়াই, এবং কেন, কেন এটা এই ইতিহাসটাকে কেন ভোলা যায় না? আনফরগেটেবল হিস্ট্রিটা কী এবং কেন এটা ভোলা যায় না, এই ইতিহাসটা কেন ভোলা যায় না, দুটা প্রশ্নকে একসাথ করা হলো। তো দেখো আমরা এখানে প্রথম অংশের আগে ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথম অংশের যে অ্যান্সারটা দিতে হবে, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স উইথ রেফারেন্স টু 7 March 1971 স্পিচ ইজ অ্যান আনফরগেটেবল হিস্ট্রি। তাহলে আনফরগেটেবল হিস্ট্রি হচ্ছে আমাদের যে 1971 সালে যে 7 মার্চের স্পিচটা ছিল বঙ্গবন্ধুর, সেটাই হচ্ছে আনফরগেটেবল হিস্ট্রি, এই ইতিহাসটাকে বোঝাচ্ছে। দ্যাট মিনস বঙ্গবন্ধুর যে 7 মার্চের যে স্পিচটা ছিল, এই স্পিচটাই আনফরগেটেবল, এটাকে ভোলা যায় না, এই ইতিহাসটাকে, এই হিস্ট্রিকে ভোলা যায় না। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্পেশাল উইথ স্পেশাল রেফারেন্স টু 7 March 1971 স্পিচ। তো আমাদের যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে মূলত ভোলা যায় না, বিশেষ করে এখানে 7ই মার্চের 1971 সালে 7ই মার্চের ভাষণ, এটাই ইজ অ্যান আনফরগেটেবল হিস্ট্রি, এই ইতিহাসকে ভোলা যায় না। এখন কেন ভোলা যায় না? হোয়াই? ইট ইজ আনফরগেটেবল বিকজ আওয়ার পিপল উইল রিমাইন্ড ইট টু গেট ইন্সপিরেশন টু ফাইট এগেনস্ট আওয়ার অপোজিশনস। এখন এই ইতিহাসকে ভোলা যায় না, স্পিচকে আমরা কখনোই ভুলবো না। কেন ভুলবো না? যেহেতু এই স্পিচ থেকে আমরা একটা ইন্সপিরেশন, আমরা অনুপ্রেরণা পাই টু ফাইট এগেনস্ট আওয়ার অপোজিশনস, আমাদের অপোজিশন যারা থাকবে, শত্রুরা যারা থাকবে, বিরোধী পক্ষ যারা থাকবে, তাদের সাথে যুদ্ধ করার জন্য এই স্পিচটা আমাদেরকে অনুপ্রেরণা দান করে। সো আমরা লিখতে পারি, ইট ইজ আনফরগেটেবল বিকজ আওয়ার পিপল উইল রিমাইন্ড ইট টু গেট ইন্সপিরেশন টু ফাইট অ্যাগেনস্ট আওয়ার অপোজিশনস। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, তুমি টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে। টেক্সট যে যত ভালো করে পড়বা, বাংলা অর্থ জানবা, তাহলে তার জন্য খুব ইজিলি অ্যান্সার করাটা সহজ হবে। টেক্সটের ইনার মিনিং জানতে হবে, সারফেস মিনিং জানতে হবে, ইনার মিনিং জানতে হবে, সিনোনিমস অ্যান্টোনিমস সহ ইন ডিটেলস টেক্সটটা ভালো জানতে হবে, তাহলে অ্যান্সার করা খুবই সহজ। অ্যান্সার তোমার হাতেই থাকবে, প্যাসেজ থেকে অ্যান্সারটা বের করতে হবে, জাস্ট নোয়িং দ্য মিনিং অফ দ্য প্যাসেজেস। আরও কিছু ইম্পর্ট্যান্ট অ্যান্সারিং কোয়েশ্চেন্স যেটা তোমার বোর্ড পরীক্ষায় হেল্প করবে। তো এগুলো পরীক্ষা আসতে পারে, যেমন ধরো এখানে হোয়াট ইজ অ্যাসেম্বলি, হাউ ডিড আওয়ামী লীগ গেইন মেজরিটি ইন দ্য অ্যাসেম্বলি। তো এই প্রশ্নটা পড়ে আমরা কি বুঝলাম? আসলে এখানে চাইছে যে অ্যাসেম্বলিটা কী। এই যে তুমি টেক্সটটা পড়লা, এই টেক্সটে অ্যাসেম্বলি শব্দটা ব্যবহার করা হলো। তো এখানে অ্যাসেম্বলি দ্বারা কী বোঝালো? হোয়াট ইজ অ্যাসেম্বলি। পরের অংশটা, হাউ ডিড আওয়ামী লীগ গেইন দ্য মেজরিটি ইন দ্য অ্যাসেম্বলি, কীভাবে অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এই প্রশ্নটা আপনারা বাসায় করবেন টেক্সট পড়ে, টেক্সট রিলেটেড। তারপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি এখানে মেনশন করলাম, অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অনুযায়ী হোয়াট ইজ স্লটার হাউস। স্লটার হাউস কি? আমরা যদি টেক্সট পড়ি, ইফ ইউ রিড আউট দ্য টেক্সট, তো
তো সেখানে তুমি পাবে যে স্লটার হাউস ব্যবহার করা হলো, যে স্লটার হাউস কসাইখানা। এখন এই কসাইখানাটা হোয়াট ইজ স্লটার হাউস বলতে কি বুঝো, হোয়াই, এবং কেন বঙ্গবন্ধু যে স্লটার হাউস কথাটা বললেন, হ্যাঁ, কেন এই ওয়ার্ডটা তিনি উচ্চারণ করলেন, কেন স্লটার হাউস কি এবং কেন তিনি স্লটার হাউস বললেন বা কসাইখানার কথাটা কেন বললেন, স্পিচে কেন উল্লেখ করলেন। হোয়াই ডাজ দ্য স্পিকার মেনশন দ্য ওয়ার্ড ক্রিমসন হিয়ার, হোয়াই ডাজ দ্য স্পিকার মেনশন দ্য ওয়ার্ড ক্রিমসন, একটা শব্দ তিনি ক্রিমসন একটা শব্দ তিনি ইউজ করলেন, রক্তবর্ণ। এখন কেন ক্রিমসন শব্দটা তিনি ইউজ করেন, যে হোয়াই ডাজ দ্য স্পিকার মেনশন দ্য ওয়ার্ড ক্রিমসন হেয়ার। তুমি যদি টেক্সট পড়ো তাহলে ক্লিয়ারলি অ্যান্সারটা পেয়ে যাবে, টেক্সটে টু অ্যান্সার আছে, জাস্ট তোমাকে রিড আউট করতে হবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথম প্রশ্নটা দেখো ইজ প্রেজেন্ট টেন্সে করা হলো, আপনি দ্বিতীয় সব এটাও কিন্তু ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে করা হলো, আপনি এরপর ডাজ প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ আপনাকে দেখতে হবে কোন টেন্সে প্রশ্ন করলে ওই টেন্সে আপনি ধরে অ্যান্সার করাটাই উচিত। এবং সেক্ষেত্রে টেক্সটের হেল্প নিয়ে তোমাকে সাবজেক্ট অবজেক্ট রেখে এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে, যে গ্রামাটিক্যাল কোনো ধরনের মিস্টেক করা যাবে না। যে বাক্যটা তুমি লিখবে অবশ্যই বাক্যটা প্রপার একটি বাক্য হতে হবে, আর মূল কথাটা আসতে হবে, ইরেলিভেন্ট কোনো কিছু হবে না, দ্যাট শুড বি রেলিভেন্ট জাস্ট অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন অ্যাজ ইট ইজ। নো মোর টুডে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।